ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট চালেন অনিকেত মাহাতো আরজিকর এই যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অনিকেত মাহাতো। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট চালেন অনিকেত মাহাতো, কিন্তু কি কারণে জানবো, সরাসরি চলে যাব। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অনিকেত কি জানিয়েছে, কেন অনিকেত মাহাতো জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন? তমশ্রী, 2024-এর প্রথম দিনেই আরজিকর আন্দোলনের একদম প্রথম সারির মুখ তথা এই গোটা আরজিকর আন্দোলনের একদম সামনের সারিতে থাকা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ যে ট্রাস্ট, সেই বোর্ড অফ ট্রাস্টের সভাপতি অনিকেত মাহাতো আজ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করে সে তার এই পদ ছাড়ল এবং সেখানে তিনি বলছেন যে এই বোর্ড অফ ট্রাস্ট এবং এক্সিকিউটিভ কমিটি এর মধ্যে কোনো সমন্বয় নেই এবং কোনো রকম আইনগত কোনো পরামর্শ নেওয়া হয়নি। তিনি বারবার করে আইনগত পরামর্শ নিতে বলেছিলেন, সেই আইনি পরামর্শ উপেক্ষা করে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং নির্যাতিতার জন্য যে ন্যায় বিচার দাবি, সেই আন্দোলনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে তিনি এই পদ ছেড়ে দিচ্ছেন। এবং বলাই যেতে পারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে এক্সিকিউটিভ কমিটি বা কার্যকরী সমিতি, সেই কার্যকরী সমিতিতে নতুন যে 37 জনের মুখ নেওয়া হয়েছে, সেই 37 জনের যে নির্বাচন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে হয়েছে এবং এই নতুন করে যে 37 জনকে নির্বাচন করা হয়েছে সেটা পদ্ধতি মেনে হয়নি, এমনটাই তিনি জানিয়েছেন। যে কারণে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি হিসাবে অনিকেত মাহাতো আজ তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তমশ্রী, বেশ অভিজিৎ। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কারভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, নতুন কমিটি তৈরি করা হোক, এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করেও তারা তাদের ভুল সংশোধন করে অভয়ার ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। ওর মধ্যে অনেক রহস্য আছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। গোষ্ঠী কন্দরে বীরভূমে উত্তেজনা, পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, এবং যে উত্তেজনার ছবি আপনারা দেখছেন, যে মুহূর্তের ছবি, বীরভূমের দুবরাজপুরের ঘটনা, যেখানে সরব প্রতিবাদ এবং গোষ্ঠী কন্দরে বীরভূমে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ঘটনার সূত্রপাত কি থেকে, কেন এই রকম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তোলার অনুষ্ঠান ছিল এবং সেই পতাকা যখন তোলা হয়েছিল দুবরাজপুরের হেতমপুরে, এবং সেই হেতমপুরের যে পঞ্চায়েত সদস্য রয়েছে হেরেস্তুল্লাহ, সে কিন্তু সেই পতাকা নামিয়ে দেয় বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু তাকে সেখানে যে উপস্থিত কর্মীরা ছিল তারা কিন্তু তাকে একটা রুমের মধ্যে ভরে আটকে রাখে এবং পুলিশ আসার পর থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সেই সময় যে পঞ্চায়েতের যে উপপ্রধান আছে শেখ সবুর, তার নেতৃত্বে যখন দুবরাজপুর থানায় একটা ডেপুটেশন দিতে যাওয়া যায়, তখনই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো কর্মীদের একটা ধস্তাধস্তির মতো পরিস্থিতি সূত্র হয়, ঠেলাঠেলি শুরু হয় এবং তারপরে কিন্তু পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দেয়, বাকিদের থানা থেকে বার করে দেয় এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিন্তু সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল এই দুবরাজপুরের হেতমপুর অঞ্চলে পতাকা তোলাকে কেন্দ্র করে যে গোষ্ঠী কন্দল, তারই জেরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল। বেশ।
দু একটা মেম্বার আছে, আর বাকি কিছু লোককে নিয়ে আমাদের একজনের কাছে জোর জবরদস্তি করে হুমকি দিয়ে পার্টি অফিসের চাবিটা ওরা নিয়ে আর করে আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা আর একটা পাইপ ছিল, সেই পাইপটাকে জোর করে বার করে ফ্ল্যাগকে ওরা এখানে টেঙে দেয়। দড়িটা খুলে গিয়েছিল, পতাকাটা হালকা নেমে গিয়েছিল। আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম, সেইটাকে ওরা এসে আমার সাথে অশান্তি করে ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। পার্টির পতাকা কোনো মেম্বার ছিঁড়তে পারে? এটাকে ভুল বার্তা করে অশান্তিটাকে বাড়াবার জন্য এইভাবে অশান্তি করছে। সেখানে পতাকা আমরা তুলি, হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয়। আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা আনার চেষ্টা করি। আমি বললাম এটা কেন করলে? তোমার যদি মনে হয় যে আমরা একটা পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারো, আসতে পারবে। এক জায়গায় কেন আমরা যেখানে করছি, তাহলে ওরা বলতে চাইছি যে আমি দলের সবকিছু এইটা প্রমাণ করতে চাইছি, সেটা প্রতিবাদে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এর জন্য আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। তিনি তো তৃণমূল করেন, তো অথচ পতাকা কেন নামালেন তিনি? ওনার ব্যক্তিগত উনি বলবেন। হেতমপুরে কি দ্বন্দ্ব এখনো রয়ে গেল? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না, যারা দলের নিয়ম শৃঙ্খলা জানে না, তারাই করছে। রূপোর মুকুটের পর এবার রূপোর তরবারি উপহার কাজল শেখকে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরে মিলন মেলা উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর সেই অনুষ্ঠানে রূপোর তরবারি উপহার দেওয়া হয় কাজল শেখকে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, শুধুই কি একটা উপহার, নাকি এর পিছনে কোনো ইঙ্গিত বহন করছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, এই যে নানুরে যে মিলন মেলা, সেই মিলন মেলা কিন্তু 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু করে থাকে। আর সেই মিলন মেলাতেই কিন্তু গত বছর যেমন কাজল শেখের মাথায় পরিয়ে দেওয়া হয়েছিল রূপোর মুকুট, এবারে কিন্তু তার হাতে তুলে দেওয়া হলো একদম রূপোর তরবারি। 2.5 কিলো ওজনে যে রূপোর তরবারি, সেই তরবারি কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা কাজল শেখকে যখন প্রশ্ন করেছিলাম যে এই তরবারির সামনে নির্বাচন রয়েছে, কারণ 26 সালের বিধানসভা নির্বাচনে কি ব্যবহার করা হবে, তিনি বলেছেন না, সেখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ 2011 সালের আগে এই তরবারির প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে তার কোনো প্রয়োজন নেই। যদিও যারা দিয়েছে তাদেরও কিন্তু মুখে একই কথা, যে এটা একটি প্রতীকী হিসেবে কাজল শেখের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ বা ওই থুপসরা এলাকার মানুষজন তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছে, অর্থাৎ প্রতীকী হিসাবেই তার হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে যারা দিয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি যিনি নিয়েছেন, অর্থাৎ কাজল শেখের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে প্রতীকী হিসাবে তাকে ভালোবেসে মানুষজন, তারা তৃণমূল কর্মীরা তার হাতে ওই প্রতীকী তরোয়াল তুলে দিয়েছে। তমশ্রী। বেশ ইন্দ্রজিৎ, এটা একটা প্রতীক হিসাবে আমার মনকে ছুঁয়েছে। তাছাড়াও 2011 প্রাককালে এই তরবারির প্রয়োজন ছিল, কারণ তখন বামফ্রন্টে হাতমারা নাউডের সুটপুরে গণহত্যাতে শুরু করে আরও আমার 18 জন সহযোদ্ধা সহকর্মীকে বাড়ি থেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে এই তরবারির প্রয়োজন ছিল। আমার মনে হয় যেন আর তরবারির প্রয়োজন হবে না। কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো, বামফ্রন্টের সেই হাতমাদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গেছে। তারা যদি বাংলায় পুনরায় সেই বাম শাসনের আমলের কাটাকাটি খুনোখুনি রাহাজানি কায়েম করতে চায়, তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না।